রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস হাসুলি বাঁকের উপকথা। আজকে উপন্যাসের ৭৮ পর্ব। বনোয়ারি হাঁ, অর্থাৎ বনোয়ারি নাকি? বনোয়ারি ফিরে তাকালো। আটপৌরে পাড়ার বুড়ো রমন আটপৌরে এসে দাঁড়িয়েছে তাকে দেখে। রমন পরমের আত্মীয়, ভাইরা ভাই। কালো শশীর বড় বোনকে সে বিয়ে করেছে। সে তার বাঁকা ভেঙে পড়া মূর্তির দিকে চেয়ে রইল। রমন প্রবীণ লোক, সুচাঁদের বয়সী, তবে সুচাঁদ শক্ত আছে। রমন ভেঙে যেন দুমড়ে গিয়েছে। এক সময় রমন শাহী লম্বা ছিল। লোকটাকে রোগেও ধরেছে। বনোয়ারি শঙ্কিত হলো। পরম কালো শশীর আত্মীয় রমন তাকে দায় করতে এলো নাকি? বনোয়ারি জোর করে হেসে বললে, হ্যাঁ গো, যাবো একবার বাবার থানে। তা যে বিকেলে ওঠ। ১২-১৪টা রোববার হলো, শরীরে বল নাই, তাই বসলাম একবার গাছতলায়। বসন বিরক্ত হলো। কথাগুলি বলবার বড় সুন্দর সুযোগটি তার মিলেছিল। রমন বনোয়ারির কাছে বসল। বললে, পরমদের ব্যাপার তো সব শুনেছ। কালো শশীর লেগে দুঃখ হয় আমার। আবার বুকটা ধড়াস করে উঠল। কে জানে বুড়ো কি বলবে? আটপৌরে পাড়ার কেউ কি জানে না, কেউ কি শোনে নাই পরম যে কথা জেনেছিল পানার কাছে? পানা কি? রমন বললে, যতই ঢেকে করো পাপ, সময় পেলেই ফলেন পাপ। পাপ মানেন না আপন বাপ, বুঝলে কি না? পরমের পাপের ফল কালো শশীও বটে, নইলে অপঘাতে মৃত্যু। অনেক মানা করেছি তাকে, ভূমসিং ব্রাহ্মণ, তারপরও সে পাপ হয়, কতবার বলেছি। বনোয়ারি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললে। রমন বললে, আচ্ছা, সেদিন এতে আসবার পথে কি কথা বলবার লেগে ডেকেছিল পরম? কি বলেছিল তোমাকে? বনোয়ারির বুক ধড়ফড় করতে লাগলো। বনোয়ারি বনোয়ারি একটা কল্পিত কাহিনী চকিতে মাথার মধ্যে এসে গেল। সে বলেছিল চন্দনপুরের সিং মশাইয়ের কথা। বলে, ভাই, তুই যদি আমার সাথে থাকিস তবে ওই শালিকে একদিন ঠ্যাঙাই। বলে সাবার করে শালোকে দহে ফেলে দেবো গলায় কলসিতে বালি ভরে। তা আমি অনেক বুঝালাম। শেষে চটাচটি হলো আমার সাথে। আমাকে বললে, আমার জাত গিয়েছে বললি কেনে মাতাল শালায়। বলে আচমকা লাফিয়ে পড়ল ঘাড়ে। তারপরে মারামারি। আমি কাবু হয়ে গেলাম। আমাকে ফেলে তখন হনহনিয়ে চলে এলো। কি করব আমি? সর্বাঙ্গে ব্যথা, ধুলো বালি। পথে পুকুরে নামলাম। তখন শুনলাম কালো বউকে গাল দিতে দিতে যেছে পরম। আমার তখন জ্বর এসেছে, কাঁপছি। তারপরে তো পাগল গেল। সে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললে। রমন বললে, যাক, তোমারও যে জ্বর, দৌড়িয়েছিল সকলে, বেঁচেছ এই কাহার পাড়ার ভাগ্যি। না মাথা না ছাতা, এক তুমিই আছো। আমরা এই পাড়ায় তাই বলি, অমনি মাতব্বর যদি আমাদের হতো। তা সেদিনে আমি বললাম পাড়াতে যে, আর আমাদের আলাদা হয়ে থেকে কাজ কি, এক হলেই হয়। কারণ কারণ করো, বিয়ে শাদি হোক। আমাদের আটপৌরে আর কঘর, বাঁশবাদি ছাড়া হুই হোতা হেতাকার নীলকুঠি যেটা ছিল সেটাকে ২ ঘর ৪ ঘর আছে, তাও আবার সব জায়গায় নাই। তুমি বাবা মাতব্বর হয়ে এইটি করো, নইলে আটপৌরে পাড়ার পিতুল নাই। আমি বিদ্ধ হলাম।
এখনো আমার দাগি নাম ঘুচলো না বাবা। বনোয়ারি অবাক হয়ে গেল। এ কি ভগবান, হরি, কালারুদ্র, কর্তা ঠাকুরের লীলা! মনে মনে সে প্রণাম করলে দেবতাদের। এ কি দুঃখের মধ্যে সুখ, ভাঙনের মাঝে গরম। সে বললে, একটুখানি শাড়ি অমন দাদা, তা পরেতে হবে সব কথা। রমন বললে, তোমার সলিলে বল হোক, একদিন নিয়ে যাবা আমাদিকে চন্দনপুরের বড়বাবুর কাছারি। পরম তো ফেরার, সে আর ফিরবেও না। তা সাহেবডাঙ্গার পরম যে জমি 5 বিঘে নিয়েছিল, আমাদের 8 পৌরেরা ভাগ করে লব। বাবুর একটা অনুমতি তো চাই, তা আমাদের হয়ে সে কথা বলবার নোক নাই। বনোয়ারি উঠল। রমণের কথা সে বুঝেছে। বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কর্তার থানে শোভাটি হয় মনোরম। বেলগাছগুলি অজস্র কচি পাতায় ভরে উঠেছে। ফুলঝোপগুলিতেও কচি পাতার সমারোহ। বেলগাছের পাতায় সমৃদ্ধির মধ্যে পাকা বেল দেখা যাচ্ছে না, কিন্তু গন্ধ উঠছে। কিন্তু কর্তা স্বয়ং যে গাছটিতে থাকেন, সে গাছটির আশ্চর্য মহিমা। সকল গাছে পুরনো পাতা ঝরতেই বৈশাখ মাসের 20-25 দিন চলে যায়। তারপর বেলগাছ কয়দিন ন্যাড়া হয়ে থাকে, শুধু বেলগুলো ঝুলতে থাকে। বৈশাখের 8-10 দিন গেলে তবে কচি পাতা দেখা যায়। কিন্তু কর্তার বাস যে গাছটিতে, সেটির পাতা চৈত্রের প্রথম সপ্তাহে ঝরে যাবেই। গাজনের আগে তাতে পাতা দেখা দেবেই, না হলে চলবে না যে। জাঙলের বাবা কালারুদ্রের মাথায় গাজনের পুজোয় ওই গাছের নতুন বেলপাতা প্রথমেই চড়াতে হয় যে। এমন চৈত্র মাসে পাতা ধরা গাছ এ চাকলায় আর নাই। বাবার মহিমায় গাছটির আশেপাশে ওই বিল্ল বৃক্ষে 2-4টি চারা পল্লবও হয়েছে। হবেই যে, যুগে যুগে মাহাত্ম্য বজায় থাকতে হবে তো। শ্যাওড়া গাছগুলিতেও নতুন পাতা ধরেছে, শোয়াকুলের ঝোপগুলিতেও নতুন পাতা। গাছগুলির মাথায় চারিপাশে কুলঝুপগুলির মাথা চেয়ে আলোকলতা ছড়িয়ে পড়েছে ছাতার মতো। মধ্যে মধ্যে ফুলে ভরা ধুতুরা ও আকন্দের গাছ। সবচেয়ে বাহার দিয়েছে একটা বাদর লাঠির গাছ। গাছটা ভরে অজস্র হলুদ রঙের ফুল ফুটেছে। লম্বা ডাঁটায় অসংখ্য ফুল, ফুলের ভারে নুয়ে পড়ে দুলছে। ফুলঝুরি না বললে সে ফুল ফোটার সঠিক বর্ণনা হয় না। চারপাশে তাল গাছের বেড়া, তাল ধরে রয়েছে কাঁদি কাঁদি। কর্তার থানটির আরেকটি মহিমা, চারপাশে নজর চলে। পূবে ওই দূরে পলেনের মাঠের কিনারায় দেখা যাচ্ছে বাঁশপাদি, তার পাশে সেই দহ, যেই দহে ডুবেছে কালো বউ। উত্তরে তাকাও, দেখবে দেখা যাচ্ছে জাঙল গ্রাম। উত্তর পূর্বে চন্দনপুর স্টেশন একেবারে পরিষ্কার দেখতে পাবে। পশ্চিমে তাকালে সাহেবডাঙ্গা নজরে পড়বে। পশ্চিম দক্ষিণ কোণে তাকাও, নজরে পড়বে কোপাইয়ের হাঁসুলি বাঁকের প্রথম খোঁজ। মোট কথা, কর্তাই বেলগাছটিতে বসে রুদ্রাক্ষের মালা জপ করেন, আর গোটা হাঁসুলি বাঁকে তার দৃষ্টি দেন। প্রসন্ন দৃষ্টিতে মানুষের ঘরে সুখ শান্তি উছলে পড়ে, মাঠে ফসল লুটিয়ে পড়ে। পশ্চিম আকাশের ঝড় সসম্মানে হাঁসুলির বাঁকের পাশ কাটিয়ে চলে যায়। কোপাইয়ের বান দুকুল ভাসিয়ে আস্তে আস্তে একুল ছেড়ে ওকুল ভাসিয়ে চলে যায়। আবার কোপ দৃষ্টি হানলে এর উল্টো হয়। ঘরে ঘরে দুঃখ, ঝগড়াঝাঁটি, লাঠালাঠি, মনে মনে অসুখ, গায়ে গায়ে বিবাদ। আকাশে অনাবৃষ্টি, মাঠে অজন্মা, মাথার উপর ঝড়। কোপাইয়ের বান সেবার হাঁসুলি বাঁকের ওই প্রথম খচি বলো আর খাঁজি বলো, ওইখানেই যে বাঁক আছে, সেই বাঁধ ভেঙে হাঁসুলির বাঁক ভাসিয়ে চলে যায়। উপুর হয়ে পড়ল বনোয়ারি বেলগাছের সামনে।
হে দয়াময়, হে প্রভু, হে হাসুলি বাকির মঙ্গল অমঙ্গলের মালিক, হে বাবা ইহলোকের রক্ষাকর্তা, পরলোকের ত্রাণকর্তা, তুমি বনোয়ারিকে রক্ষা করো, ত্রাণ করবার ভরসা দাও, সকল পাপ তুমি ক্ষমা করো। পাপ সে করেছে, 100 বার 1000 বার সে স্বীকার করেছে তোমার চরণ তলে, চোখ থেকে তার জল পড়ল, অনেক প্রার্থনা করে সে উঠে বসল। বসন অবাক হয়ে গেল তার চোখের জল দেখে। বনোয়ারি দাদা ভালো লোক, ধর্মিষ্ঠ মানুষ তা সে জানে, কিন্তু এত বড় ধর্মাত্মা তা সে জানত না। মাথার উপর রোদ চড়েছে, বনোয়ারির দুর্বল শরীর, তাড়াতাড়ি ফেরাই উচিত, কিন্তু এরপর আর সে কথা বলতে তার সাহস হলো না। গাছের ছায়া দেখে সেইখানেই বনোয়ারি বসল উবু হয়ে। এতক্ষণে তার মন খানিকটা শান্তি পেল, বুকের ভেতরের উদ্বেগ অনেকটা উপশম হলো। কর্তা বাবার কৃপায় পাপের অবশ্যই খণ্ডন হবে, মনে মনে সে মানত করেছে। তারপর রমণের সঙ্গে দেখা হয়েছে, সেও ভালো হয়েছে। পরমের সঙ্গে পথের বৃত্তান্তটা খুব চমৎকার হয়েছে। এরপর আর কোনো দোষ তার ঘাড়ে আসবে না। অপরাধ অবশ্য তার অল্পই, সে পরমকে ইচ্ছা করলে মেরেই ফেলতে পারত, কিন্তু মারে নাই। কালো বউকে সে নিজেও ডাকে নাই, সে তাকে দেখতে গিয়েছিল, বলতে গিয়েছিল পরমের আসবার কথা। কালো বউ নিজে থেকে তার হাত ধরে নিয়ে গিয়েছিল নদীর ধারে। পরমই কালো বউকে খুন করতে গিয়েছিল। কালো বউ নিয়তির টানে গিয়ে পড়ল কর্তার দহে। বলতে গেলে কর্তাই তাকে সাজা দিয়েছেন। তার অপরাধ সে জলে ডুব মেরেছিল পরমকে দেখে, উঠে বাধা দেয় নাই, আর কালো বউকে তুলবার জন্য জলে ঝাঁপিয়ে পড়ে নাই। ভাবতে ভাবতে শিউরে উঠল সে। ভাগ্য ভালো যে ঝাঁপ দিয়ে পড়ে নাই, নইলে সেও আর উঠত না। বাবার বাহুনি তাকে দহের বুকে ডুবিয়েছে, সে চোখে দেখেছে। করালির পাপেই মরল কালো বউ। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন, এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই উপন্যাসেরই ৭৯ পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।